আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতোমধ্যে গত ক্লাসে এই অধ্যায় সংশ্লিষ্ট প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে ম্যাম আলোচনা করেছি। আজ অবশিষ্ট দুটি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ম্যাম আলোচনা করব। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা জানব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তোমাদের জানা আছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। যেহেতু সমধর্মীরা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মীরা পরস্পরকে আকর্ষণ করে, তাই পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস রয়েছে এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে এবং সেই আকর্ষণের কারণে পরমাণুতে একটি বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়। তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে এই সম্পর্কে জেনেছ। রাদারফোর্ড এই বিদ্যুৎ ক্ষেত্রকে নাম দিয়েছেন বা আকর্ষণ বলটিকে নাম দিয়েছেন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ম্যাম তোমাদেরকে এই বিষয়টি স্ক্রিনে একটি ফ্লো চার্টের মতো করে দেখিয়েছি, সবাই লক্ষ্য করবে। ম্যাম এখানে বলেছি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং বৃত্তাকার যে কক্ষপথ আছে সেখানে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে এবং এরই প্রভাবে পরমাণুতে একটি বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়। আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আমরা জানি ইলেকট্রনগুলো পরমাণুতে বিভিন্ন অরবিটালে বিদ্যমান থাকে। আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে যে চুম্বক ক্ষেত্রটি সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ইংরেজিতে আমরা বলি ওরিয়েন্টেশন, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের যে বিভিন্ন অরবিটালগুলো আছে তাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস ঘটে। আর যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের এই যে বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কতভাবে হবে তা জানতে পারবো, বা সোজা ভাষায় বলতে গেলে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায় বা প্রকাশ করা হয় তাকেই বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এ কারণেই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। ম্যাম আবারও বলছি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, এর আগে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়েছি। সেখানে আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, যেখানে এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়। এরপর আমরা পড়েছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি এবং এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। এরই প্রেক্ষিতে এখন আমরা যে বিষয়টি জানব যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করব, এম এর মান স্মল এল এর উপর নির্ভরশীল, অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। অর্থাৎ এম এর মান আমরা যা লিখতে পারি m = -l থেকে 0 সহ +l পর্যন্ত, অথবা অনেক বই যেটা লিখে আছে +l থেকে 0 সহ -l পর্যন্ত। তোমাদের যার যেভাবে পছন্দ তোমরা তা লিখতে পারো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এল এর মানের উপরে ম্যাম যেহেতু ইতিমধ্যে উল্লেখ করেছি এল এর মানের উপর এম এর মান নির্ভরশীল,
অর্থাৎ আমরা যখনই এম এর মান নির্ণয় করতে চাইব আমাদের এল এর মানের প্রয়োজন হবে। আর আমরা ইতোমধ্যে এটাও জানি এল এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হয়, যেখানে 0 দ্বারা এস উপশক্তি স্তর, 1 দ্বারা পি, 2 দ্বারা ডি এবং 3 দ্বারা এফ উপশক্তি স্তরকে বোঝানো হয়। তাহলে এল এর মান যখন 0 হবে সূত্র অনুসারে বা উপরোক্ত মান অনুসারে আমরা লক্ষ্য করব এল এর মান যখন 0 তখন আমরা এম এর মান দেখতে পাবো -0 থেকে 0 সহ +0 পর্যন্ত, অর্থাৎ এম এর মান হবে 0। যখন আমরা এল এর মান 1 বসাবো তখন সবাই খেয়াল করবে -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, তাহলে আমরা মানটা পাবো -1, 0, +1। এই প্রেক্ষিতে ম্যাম তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা তোমাদের ম্যাথমেটিক্সে সংখ্যা রেখা করেছো, সেই সংখ্যা রেখা যেরকম কেন্দ্রবিন্দুতে 0 থাকে, বাম দিকে মাইনাস মানগুলো এবং ডান দিকে প্লাস মানগুলো থাকে, ঠিক সেরকমই হচ্ছে এখানকার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাবের বিষয়টি। তাহলে এল এর মান যখন 2 হবে আমরা এখানে যখন মানের মধ্যে এম এর মান নির্ণয়ের জন্য মানটি বসাবো -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, তাহলে -2 থেকে 0 পর্যন্ত মানগুলো হচ্ছে -2, -1, 0, এরপর আমরা বললাম +2 পর্যন্ত, অর্থাৎ মানটা হবে +1, +2। এল এর মান যখন অনুরূপভাবে আমরা 3 বসাবো মানগুলো হবে যথাক্রমে -3, -2, -1, 0, +1, +2, +3। শিক্ষার্থীরা, আমরা জানি পরমাণুতে যে শক্তি স্তরগুলো রয়েছে সেই শক্তি স্তরের মধ্যে বিদ্যমান কিছু উপশক্তি স্তর আছে যাদেরকে আমরা এস, পি, ডি, এফ নামকরণ করেছি। আবার এই যে এস, পি, ডি, এফ যাদেরকে আমরা চিহ্নিতকরণ করেছি সেই এস, পি, ডি, এফগুলো চুম্বক ক্ষেত্রের প্রভাবে ত্রিমাত্রিকভাবে বিন্যাস লাভ করে। আসলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা প্রত্যেকটি উপশক্তি স্তর বা এসপিডিএফ যারা আছে তারা কতভাবে বিন্যাস লাভ করে সেই বিষয়টি সম্পর্কে জানতে পারি। তাহলে সোজা ভাষায় আমরা যেটি বলবো, এম এর মোট মান দ্বারা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তি স্তরে মোট কতটি অরবিটাল আছে বা উপশক্তি স্তরগুলোর মধ্যে মোট আরও কতটি উপস্তর রয়েছে তা আমরা জানতে পারবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করবে এখানে এল এর মান যখন আমরা 0 বসালাম তখন এম এর মান পাচ্ছি আমরা 0। যদিও ম্যাথমেটিক্সের ভাষায় 0 বলতে আমরা কোনো মানকে বুঝি না, কিন্তু এখানে আমাদের এল এর মান 0 সাপেক্ষে এম এর মান যেহেতু 0 আসলো, এই 0 দ্বারা আমরা একটি মানকে বুঝবো, অর্থাৎ এস যে উপশক্তি স্তর, এল এর মান 0 দ্বারা আমরা কিন্তু এস উপশক্তি স্তরকে বুঝি, তার জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এসেছে 0। তার মানে পরমাণুতে যে এস উপশক্তি স্তর আছে সে যখনই কোনো একটি শক্তি স্তরে থাকবে সে একটি থাকবে এবং তাকে একটি এককভাবে তাকে আমরা সেখানে দেখতে পাবো এবং ত্রিমাত্রিক দিক বিন্যাস অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর আমরা মোট এই 3টি অক্ষের মধ্যে তাকে একটি দেখতে পাবো। সেজন্য ম্যাম এখানে লিখেছি একটি অরবিটাল। আবার এল এর মান যখন আমরা 1 বসাচ্ছি অর্থাৎ পি উপশক্তি স্তর যা নির্দেশ করে তার জন্য আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 3টি। তার মানে কোনো পরমাণুর কোনো শক্তি স্তরে যখন আমরা পি উপশক্তি স্তরকে দেখতে চাইব তাকে আমরা সেখানে তার উপস্তর দেখতে পাবো 3টি এবং তাদেরও আলাদা বা পৃথক একটি নাম আছে, সেগুলো হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। তার মানে পি উপশক্তি স্তর আমরা দেখতে পাবো মোট 3টি। অনুরূপভাবে এল এর মান যখন 2 হয় তা যেহেতু ডি উপশক্তি স্তরকে নির্দেশ করে তার জন্য আমরা মোট মান পেয়ে যাব 5টি। এফ এর জন্য অর্থাৎ এল এর মান যেটি 3 নির্দেশ করে তার জন্য আমরা মান পেয়ে যাব 7টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এস উপশক্তি স্তরে একটি অরবিটাল, পি উপশক্তি স্তরে রয়েছে 3টি অরবিটাল এবং সেই অরবিটালগুলো হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি উপশক্তি স্তরে রয়েছে মোট 5টি অরবিটাল, তাদেরও পৃথক নাম রয়েছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স
এবং dx² - y² ও dz²। এই যে ম্যাম উপশক্তি স্তরগুলো আলাদা আলাদা নামকরণ করলাম, এটা তাদের আকৃতির উপর নির্ভর করেই নামগুলো দেয়া হয়েছে। এখন আমরা জানব এই যে উপশক্তি স্তরগুলো রয়েছে তাদের কোনটির আকৃতি কীরূপ হবে। শুরুতেই আমরা জানব এস উপশক্তি স্তর, যার আকৃতি হলো গোলাকার, পি উপশক্তি স্তর, যার আকৃতি হলো ডাম্বেল, ডি উপশক্তি স্তর, আকৃতি হলো ডবল ডাম্বেল, এফ উপশক্তি স্তর, এর আকৃতি অত্যন্ত জটিল গঠন, তাই সুনির্দিষ্ট আকৃতি প্রদান করা সম্ভব হয়নি এখনো। তোমরা এখানকার যে এস, পি, ডি এর যে ম্যাম আকৃতিগুলো উল্লেখ করলাম, অবশ্যই তা এমসিকিউর জন্য পড়বে। আমাদের বোর্ড পরীক্ষায় অসংখ্যবার এই অরবিটাল বা উপশক্তি স্তরগুলোর আকৃতি পরীক্ষায় এসেছে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদেরকে দুটি এমসিকিউ কোয়েশ্চেন বলবো, তোমরা এই দুটি এমসিকিউ ভালো করে পড়বে। 1 নম্বর এমসিকিউটি হলো কোনো পরমাণুর যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা হলো 2l+1। অর্থাৎ এল এর মানের সাহায্যে আমরা সহজেই কোনো একটি পরমাণুর যে কোনো উপশক্তি স্তরে মোট কতটি অরবিটাল থাকবে তা নির্ণয় করতে পারি। ইতোমধ্যে তোমরা জেনেছো এস উপশক্তি স্তরে 1টি, পি উপশক্তি স্তরে 3টি, ডি উপশক্তি স্তরে 5টি এবং এফ উপশক্তি স্তরে 60টি অরবিটাল থাকে। তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই, আমরা সহজেই তা নির্ণয় করতে পারবো যে কোন উপশক্তি স্তরে কতটি অরবিটাল থাকে। তাহলে যদি আমরা এস উপশক্তি স্তরে কতটি অরবিটাল থাকে তা জানতে চাই, আমরা জানি এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0, তাহলে এল এর মান যখন 0 হবে আমরা মান পেয়ে যাব 1। এবং যদি আমরা জানতে চাই ডি উপশক্তি স্তরে মোট কতটি অরবিটাল আছে, সেই ক্ষেত্রে আমরা এল এর মান 2 বসাবো। তোমরা খেয়াল করবে 2 × 2 = 4 + 1 5। আমরা জানি অলরেডি যে ডি উপশক্তি স্তরে মোট 5টি অরবিটাল থাকে। তোমাদের জন্য যে এমসিকিউটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো 2 নম্বর এমসিকিউটি, কোনো পরমাণুর যে কোনো উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হলো 2 × 12+1। তোমরা এই এমসিকিউটি খুব ভালোভাবে পড়বে, কারণ এটি পরীক্ষায় অসংখ্যবার এসেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেমন লিখি, এস এর উপর আমরা সর্বোচ্চ পাওয়ার লিখি 2, পি এর উপর 6, ডি এর উপর 10, এফ এর উপর 14, তা আমরা আসলে এই সূত্রের সাহায্যে লিখি। আমরা কেন এই মানগুলো লিখিয়েছে কম বা বেশি লিখতে পারি না কেন, কারণ তা আমাদের সূত্র থেকে স্পষ্ট। যেমন ধরো এস এর জন্য যদি আমরা জানতে চাই যে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ বা মোট কতটি ইলেকট্রন থাকতে পারবে, তাহলে এস উপশক্তি স্তরের জন্য আমরা জানি এল এর মান 0 হয়। তাহলে সেই ক্ষেত্রে এল এর মান যখন 0 হবে 2 × 0 মানে 0, আর এখানে আছে +1, 0 + 1 মানে 1, 2 × 1 = 2, তার মানে এস এর উপর আমরা পাওয়ার দিতে পারবো 2। সিমিলারলি তোমরা যদি পি এর জন্য জানতে চাও, আমরা জানি পি উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 6, তাহলে এল এর মান তখন হবে 1, 2 × 1 + 1, তার মানে হচ্ছে 3, 3 × 2 = 6, তার মানে পি এর উপর পাওয়ারটা আমরা দিতে পারি 6। অনুরূপভাবে ডি বা এফ এর জন্য মানগুলো আসবে যথাক্রমে 10 এবং 14। শিক্ষার্থীরা, তোমরা যে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবে, তোমাদের পরীক্ষায় যদি আসে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, তখন তোমরা অ্যান্সার করবে 2n²। কিন্তু যদি আসে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, তখন আমরা অ্যান্সার করব 2 × 12+1। তোমরা ভালোভাবে লক্ষ্য করবে শক্তি স্তর এসেছে নাকি উপশক্তি স্তর। ম্যাম আবারও বলছি, শক্তি স্তর হলে 2n² এবং উপশক্তি স্তরের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য আমরা লিখব 2 × 12+1। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জানব স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এই বিষয়ে ম্যাম যে জিনিসটি উল্লেখ করব, তোমরা জানো পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ঠিক তেমনি পৃথিবী আবার তার নিজ অক্ষকে কেন্দ্র করেও ঘুরে। ঠিক তেমনি আমাদের যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রন সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন তারা ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রন আবার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে। অর্থাৎ আমরা যেটি বলতে পারি, প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে।
অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজের কক্ষপথে আবর্তন করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে তার যে ঘূর্ণন বা স্পিন যে গতিটি আছে, এই গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর ইলেকট্রনের নিজ অক্ষের যে ঘূর্ণনের বিষয়টি আছে, ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যাটি ব্যবহার করি তাই হলো স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ম্যাম যদি সোজা ভাষায় চিত্রের মধ্যে দেখায়, তোমরা একটু লক্ষ্য করবে, সেটি হচ্ছে নিউক্লিয়াস। এখানে ম্যাম দুটি ইলেকট্রন রেখেছি। যখনই কোনো ইলেকট্রন বা দুটি ইলেকট্রন যদি আমি একটা কক্ষপথে রাখি, তারা কিন্তু সর্বদা তাদের নিজ অক্ষকে কেন্দ্র করে একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অপরজন অবশ্যই বিপরীত দিকে ঘুরবে। যদি কখনো দুটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে একই দিকেই ঘুরে, তাহলে তাদের মধ্যে কিন্তু বিকর্ষণের বিষয়টি থাকবে। সেজন্য বলছি, অবশ্যই প্রতিটি ইলেকট্রন যখন কোনো কক্ষপথে আবর্তন করবে, সেই ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তারা ঘূর্ণায়মান থাকবে। যখন একই কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে, অবশ্যই একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অবশ্যই আরেকজন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে নিজ অক্ষকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে এই যে ঘূর্ণনের যে বিষয়টি আছে, সেই ঘূর্ণনের বিষয়টি বা ঘূর্ণনের দিকটি আমরা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করি তাকে আমরা বলি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আর এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস এর দুটি মান রয়েছে, একটি হতে পারে +½ অন্যটি হতে পারে -½ ঘড়ি প্লাস দ্বারা আমরা ঘড়ির কাঁটার দিকটিকে প্রকাশ করি এবং মাইনাস দ্বারা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকটিকে প্রকাশ করে থাকি। সেজন্য ম্যাম এখানে যে ঘড়ির কাঁটার দিকে যে ইলেকট্রনের ঘূর্ণনটি দেখিয়েছি তাকে লিখলাম +½ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে বিষয়টি তাকে লিখলাম হলো -½ শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমাদের যতটুকু অংশ পড়িয়েছি তোমরা তা বাসায় ভালোভাবে পড়বে এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা তা কমেন্টস করে জানাবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।